discussion about chromosomal theory of inheritance. বংশগতিতে বা উত্তরাধিকার সূত্রে ক্রোমোজোমের যে থিওরি, ক্রোমোজোম কীভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় বংশ থেকে বংশ পরম্পরা, এখানে কতগুলো টার্ম আছে ইতিহাসের মতন মনে রাখতেই হবে। হয়তো এখান থেকে ওই টার্মগুলো থেকে কোশ্চেন করবে। মেন্ডেল পাবলিশ করেছিল তার কাজ ইনহেরিটেন্স অফ দ্য ক্যারেক্টার কত সাল? 1865। 1665 সালে কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক। আর ঠিক 200 বছর পরে পাবলিশ করলেন ওনার। কিন্তু করলে কি হবে, তখন কেউ একে আদর করেনি, সমাদৃতও করেনি। তার বিভিন্ন রিমেইনস আনরিকগনাইজড টিল কত 1900 সাল অব্দি হয়নি। তার প্রধান কারণ, কতগুলো কারণ ছিল। ফার্স্ট কি, যে কারণ যে রিজনসগুলো ছিল তার একটা কারণ হচ্ছে কমিউনিকেশন ভেরি নট ইজি। সত্যিই তো তাই। এখন তুমি মোবাইল করলে সব কিছু পাচ্ছ। এই তখনকার সময় ভাবো, 1865 সাল, 1900 সালই ভাবো। তা তখনকার সময় আর এখনকার সময় মধ্যে পার্থক্য। অ্যাজ ইট ইজ নাও, ইন দোজ ডেজ হিজ ওয়ার্ক কুড নট বি ওয়াইডলি পাবলিশড হয়নি। এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ, মেন্ডেল কনসেপ্ট অফ জিন অর ফ্যাক্টরস ইন মেন্ডেল ওয়ার্ডের ফ্যাক্টর, আসলে কোরেন্স বলেছিল এটাকে, জিন্সকে, অ্যাজ স্টেবল অ্যান্ড ডিসক্রিট, মানে স্পষ্ট ইউনিট, অ্যাজ মেন্ডেল কনসেপ্ট অফ জিন অর ফ্যাক্টরস অ্যাজ স্টেবল, পরিবর্তনযোগ্য নয়, এবং ডিস্টিংক্ট, পরিষ্কার একদম ইনট্যাক্ট দেখা যাবে, কন্ট্রোল দ্য এক্সপ্রেশন অফ ট্রেড অ্যান্ড অফ দ্য পেয়ার অফ অ্যালিলস হুইচ ডিড নট ব্লেন্ড হয় না বলছে। কিন্তু তা হচ্ছে স্টেবল তো নয় অনেক জায়গায়। উইথ ইচ আদার ওয়াজ নট অ্যাকসেপ্টেড, এই কথাগুলো অ্যাকসেপ্টেড করতে পারেনি সেই সময়কার কন্টেম্পোরারি কে, যেটা এনসিটিতে লেখা নেই, আমি বলে দিচ্ছি, চার্লস ডারউইন, ওয়ালেস, এরা অ্যাকসেপ্ট করতে পারেনি ওই সময়কার, অ্যাজ অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাপারেন্টলি কন্টিনিউয়াস ভেরিয়েশন অ্যাজ সিন ইন নেচার। ওনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে যে একটি সাদা গরুর সঙ্গে একটি লাল ষাঁড়ের তোমার ইন্টারক্রসের ফলে দেখা যাচ্ছে লাল সাদা ছোপ 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 পরবর্তী জেনারেশন আসছে, আর উনি বলছেন ব্রেন্ড হবে না, মানতে পারছেন না। মানে চোখের সামনে দেখছেন এক, অথচ তোমার মেন্ডেল বলছে আরেক, বলছে ব্লেন্ড হবে না, ব্লেন্ড তো দেখতেই পাচ্ছে হচ্ছে, বলছে স্টেবল। কী করে স্টেবল হচ্ছে? বলছে না, তাতে স্টেবল হচ্ছে না। যেমন চার্লস ডারউইন বলছে কী করে স্টেবল হবে, স্টেবল তো না। স্টেবল চার্লস ডারউইন বলেছে জিরাফের গলা লম্বা হচ্ছে, স্টেবল কোথায়? ও তো বংশ পরম্পরায় তার ইউজ করতে করতে, যেমন ল্যামার্ক বলেছিল যে ইউজ অ্যাবিউজ, আর উনি বলেছিলেন ইউজ অ্যাবিউজ দু ধরনেরই ছিল। ডারউইন বলছে দু ধরনের ছিল। তাহলে যে দু ধরনের ছিল তাদের খাওয়ার উপরে, মানে প্রাপ্য ফুডের উপর ডিপেন্ড করে তাদের স্টেবিলিটিটা ডিপেন্ড করেছে। আর মেন্ডেল বলছে না এটা টোটালি স্টেবল। এই কথাগুলো তারা মানতে পারেনি। তাহলে কোন কোন পয়েন্টগুলোকে তোমাকে মনে রাখতে হবে? যে স্টেবল, ডিসক্রিট ইউনিট, ডিড নট ব্লেন্ড, এই কথাগুলো নট অ্যাকসেপ্টেবল করা যায়নি তার সময়কার জন্য। থার্ড, ইজ অ্যাপ্রোচ ইউজিং ম্যাথমেটিক্স, তিনি যে ম্যাথমেটিক্স ইউজ করেছেন এক্সপ্লেইন বায়োলজিক্যাল ফিনোমেনা, অনেকের বোধগম্যই হয়নি, ওয়াজ টোটালি নিউ অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল টু মেনি অফ দ্য বায়োলজিস্ট, এরা মেনে নিতে পারেনি। ফাইনালি কী করেছিল? মেন্ডেল ওয়ার্ক সাজেস্টেড দ্যাট ফ্যাক্টরস, জিনস, ডিসক্রিট স্পষ্ট ইউনিট, ডিস্টিংক্ট ইউনিট আর কি, ইউনিটস, হি
কুড নট প্রুভ, সে কোনো প্রমাণ দেখাতে পারেনি, এটা হচ্ছে ব্যাপার। ফিজিক্যাল প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ ফ্যাক্টর সে হোয়াট দে ওয়ার মেড অফ, তারা কী দিয়ে তৈরি এবং কীভাবে এটা হচ্ছে অসম্ভব ব্যাপার, এটা কিন্তু তার সে কোনো প্রমাণই দেখাতে পারেনি। যে ফ্যাক্টার্স, যেমন মনে করো মানে গুলেবার্স, যেমন যে মনে ফুল, ডক ফ্লাওয়ার, যেমন স্ন্যাপড্রাগন, দেখছে লাল আর সাদার সঙ্গে ক্রস করে ওর মধ্যে আবার গোলাপি রঙের কালার আসছে, ব্লেন্ড হয়ে যাচ্ছে, অথচ উনি যে এই যে প্রমাণটা, এই প্রমাণটা কেন হচ্ছে এরকম কোনো প্রমাণ উনি দেখাতে পারেননি, সেই জন্য ডেভিয়েশন অফ মেন্ডেলিজম পরে আসে। নেক্সট যেটা পয়েন্ট, যেটা আমি দিয়েছি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, সেটাও কিন্তু একটা কারণ। ক্রোমোজোম, মাইটোসিস, মেয়োসিস ওয়ার নট ডিসকভার্ড অ্যাট দ্য টাইম অফ মেন্ডেল। মেন্ডেলের সময় ক্রোমোজোম আবিষ্কার হয়নি, মাইটোসিস আবিষ্কার হয়নি, মেয়োসিস আবিষ্কার, এগুলো যদি আবিষ্কার হয়ে যেত তাহলে কিন্তু মেন্ডেলের থিওরি কিন্তু তাহলে বিশ্বাসযোগ্য হতো। তাহলে কতদিন পরে 1900 সালে তিনজন সায়েন্টিস্ট, ডে ভ্রিস, কার্ল কোরেন্স আর হচ্ছে ভন সেরমেক বা সারমেক, এটা মনে রেখো কিন্তু ডে ভ্রিস হচ্ছে হল্যান্ডের, এনসিআরটিতে কিন্তু নেই। কার্ল কোরেন্স হচ্ছে জার্মানির, আর ভন সারমেক হচ্ছে অস্ট্রিয়ার। এরা আলাদা আলাদাভাবে রিডিসকভার মেন্ডেলস রেজাল্ট অন দ্য ইন্টারেস্ট অফ, আলাদা আলাদাভাবে মেন্ডেলের ওটাকে রিডিসকভার করে, যদিও মেন্ডেল মারা যায় 1884 সালে। ঠিক আছে। অলসো বাই দিস টাইম that is কোন সাল, due to advancement in microscopy that were taking place, যখন মাইক্রোস্কোপটা আসলো, সায়েন্টিস্ট আর অ্যাবেল টু কেয়ারফুলি অবজার্ভ সেল ডিভিশন। সেল ডিভিশন তাহলে মাইক্রোস্কোপির মাধ্যমে প্রথম 1900 সালে বুঝতে পারলাম। দিস লিড টু দ্য ডিসকভার অফ দ্য স্ট্রাকচার অফ নিউক্লিয়াস ডিসকভার হলো। ডাবল অ্যাপেয়ার ডাবল অ্যান্ড ডিভাইড জাস্ট বিফোর ইজ সেল ডিভিশন। তাহলে এই নিউক্লিয়াস ডাবল হচ্ছে, ডাবল বা নিউক্লিয়াস ডাবল হচ্ছে ডিউক্লিয়াস কন্টেন্ট, মেনলি ক্রোমোজোম, মেনলি ডিএনএ ডাবল হচ্ছে, সেগুলো অবশ্য পরে আবিষ্কৃত হয়েছে, এটা আবিষ্কৃত। দিজ আর কল ক্রোমোজোম। তাহলে এই যে ডাবল হচ্ছে সেগুলো ক্রোমোজোম। কালার বডিজ আগে অনেকবার বলেছি, স্টেন করার পরে পাওয়া যায়। 1902 ক্রোমোজোম মুভমেন্ট ডিউরিং মেয়োসিস, এটা কিন্তু আবিষ্কৃত। দেখো কতগুলো পয়েন্ট, এগুলো যদি তুমি প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ না করো, কিছু করার নেই, এখানে বোঝার কিছু নেই, মুখস্থ করতে হবে। যেমন ইকোলজিগুলো কিন্তু পড়ে রেখো, বারবার বলছি, ইকোলজি আর যে চ্যাপ্টার বলছি, হিউম্যান হেলথ, এগুলো পড়ে রেখো। নেক্সট, ওয়াল্টার সাটন অ্যান্ড থিওডর ব্রোভেরি নোটেড দ্যাট দ্য বিহেভিয়ার অফ ক্রোমোজোমের আচরণ ওয়াজ প্যারালাল, বোল্ডেড, প্যারালাল টু দ্য বিহেভিয়ার অফ জিন। বলছে সাটন অ্যান্ড ব্রোভেরি কিন্তু প্রথম বলল যে, এই দুজন বিজ্ঞানীর নাম মনে রাখো, প্রথম বলল যে ক্রোমোজোমের আচরণ বা বিহেভিয়ার একদম সমান্তরাল জিনের বিহেভিয়ারের সঙ্গে, অ্যান্ড ইউজ ক্রোমোজোমাল মুভমেন্ট টু এক্সপ্লেন মেন্ডেল ল, এবং তারা এটা প্রমাণ করার জন্য ক্রোমোজোমাল মুভমেন্টটাকে দেখিয়েছিলেন। দ্য বিহেভিয়ার অফ ক্রোমোজোম ডিউরিং মাইটোসিস, ইকুইটোরিয়াল ডিভিশন অ্যান্ড ডিউরিং মেয়োসিস, রিডাকশন ডিভিশন ইজ ওয়েল নোন। আমরা এখন খুব ভালো মতন জানি তো যে কোন সময় কি হয়। দেখো ক্রোমোজোম সেল ডিভিশন সব পড়ানো হয়ে গেছে। এখন যদি তুমি মেটাফেজ 1 আর মেটাফেজ, এই দুটোর মধ্যে যদি পার্থক্য না বুঝতে পারো, তাহলে কিন্তু আমার কিচ্ছু করার নেই।
যদি না বুঝতে পারো আবার পিছন দিকে উল্টে নিও। অ্যানাফেজ 1 আর অ্যানাফেজ 2 এর মধ্যে যদি পার্থক্য না বুঝতে পারো পিছন পাতা উল্টে নাও। এইগুলো কিন্তু এবার কিন্তু লাগবে, পরপর লাগবে। The important things to remember are chromosomes as well as genes occurs in pair. ক্রোমোজোমও জোড়ায় জোড়ায় থাকে, জিনও জোড়ায় জোড়ায় থাকে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। 2 alleles of a gene pair are located homologous site, that is locus, homologous ক্রোমোজোমের নির্দিষ্ট অঞ্চলে, দ্যাট ইজ লোকাস, সেখানে হোমোলোগাস সাইট বলা হয়। সেখানে থাকবে হচ্ছে জিন পেয়ার কী হিসাবে না অ্যালিল হিসাবে, 2 alleles অফ এ জিন পেয়ার। এনসিআরটিতে এই কথাগুলো কিন্তু নেই। আমি এই যে গোল করে দিচ্ছি, এই কথাগুলো আমি দিয়েছি, ইচ্ছে করে দিয়েছি। এই যে এখানে যেগুলো আছে সেগুলো নেই, ঠিক আছে। দেখো এখানে কি বলা হয়েছে, মেয়োসিস অ্যান্ড জার্ম সেল ফরমেশন। তাহলে মেয়োসিস এবং জনন কোষ উৎপন্ন ইন এ সেল উইথ 4 ক্রোমোজোম, চারটে ক্রোমোজোম। ক্যান ইউ সি হাউ ক্রোমোজোম সেগ্রিগেটস হোয়েন জার্ম সেলস আর ফর্ম? তুমি কি দেখতে পাচ্ছ ক্রোমোজোম কিভাবে আলাদা হচ্ছে যখন জনন কোষ তৈরি হচ্ছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছি। G1 কি থাকে আমরা জানি যে ক্রোমোজোমগুলো মানে ডিএনএ কন্টেন্ট 2n, ভালো করে বোঝো। ডিএনএ ক্রোমোজোমও হচ্ছে 2n ইজিক্যাল টু এখানে কটা আছে 1 2 3 4, ভালো করে বোঝো। সেই জন্য আমি লিখে দিচ্ছি 2n ইজিক্যাল টু এখানে 4, ভালো করে বোঝো। আর ডিএনএ কন্টেন্ট এখানে তো এস ফেজ হয়নি, এস ফেজ তো পরে আসবে, তাই না? তাহলে সি ভ্যালু ইজ অলসো 2, গুড। নেক্সট G2, তাহলে এস ফেজ হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু সি ভ্যালু 4 হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। কিন্তু 2n ইজিক্যাল টু 4 থাকলেই কী করে? দেখো 1 2 3 4টেই ক্রোমোজোম আছে, শুধুমাত্র ক্রোমাটিডে ভাগ হয়েছে। তার মানে এখানে ছিল একটা ডিএনএ ছিল, এখানে হয়ে গেল 2টো ডিএনএ। তাহলে 2টো ডিএনএ 2টো ক্রোমাটিডে, এখনও কিন্তু ক্রোমোজোম মুভমেন্ট হয়নি। তারপরে বলছে মেয়োসিস 1 এর অ্যানাফেজ। দেখো মেয়োসিস 1 এর অ্যানাফেজ, তাহলে অ্যানাফেজ 1 নিঃসন্দেহে, এটা কিন্তু ভালো করে বোঝো, এটা কিন্তু অ্যানাফেজ 1, তার মানে মেয়োসিস 1 বলেছে, তাহলে অ্যানাফেজও নিশ্চিত 1। তো এর আগে মেটাফেজ 1 ছিল, মেটাফেজ 1, সেখানে কি হয়েছে না ইকুয়েটোরিয়াল প্লেনে এসছে ক্রোমোজোমগুলো। অ্যানাফেজের শুরুতে, দেখো এখানে আমি অ্যানাফেজের শুরু বলে, এই জায়গাটা ভুল বুঝো না, অ্যানাফেজের শুরু বলে এখানে কিন্তু আমি কি দিয়েছি তোমার সি ইজিক্যাল টু 4 আর 2n ইজিক্যাল টু 4। কিন্তু শেষের দিকে কি হবে, এটা তো এই মেরুর দিকে চলে যাবে, এটা এই মেরুর দিকে চলে যাবে। এই যে মুভমেন্টটা হবে, এই মুভমেন্টটা হবে তখন কিন্তু মানে ক্রোমোজোমটা, মানে ক্রোমোজোম অবশ্যই 4ই থাকবে, কারণ তার মধ্যে তো অ্যানাফেজে তো কোনো দিন ভাগ হয় না। অতএব ক্রোমোজোম 2n থাকবে, কিন্তু শেষের দিকে এটা কী বলে ডিএনএটা 2 মেরুতে 2n 4nই থাকবে। তো মেটাফেজ 2 যদি আসে তাহলে মেয়োসিস 2, তাহলে এটা অ্যানাফেজ 2 হবে, তাহলে অ্যানাফেজ 2 তো সেই একই রকম হবে। তো এইখানে এর মাঝখানে তো অনেকগুলো ফেজ চলে গেছে, তাহলে এখানে মেটাফেজ 2 একটা আসবে, মেটাফেজ 2 একটা আসবে, সেখানে ইকুয়েটোরিয়াল আসবে। এবার কিন্তু সেন্ট্রোমিয়ারের সঙ্গে এই যুক্ত হয়ে 2 মেরুর দিকে যাচ্ছে। মুভমেন্ট আমি এখানে দেখছি, এই যেখানে কথা লেখা আছে না ক্রোমোজোম সেগ্রিগেটস, তাহলে এই যে অ্যানাফেজ 2তে ক্রোমোজোম সেগ্রিগেশন হচ্ছে, আর অ্যানাফেজ 1-এ ক্রোমোজোম সেপারেশন হচ্ছে। ভালো করে বোঝো, ক্রোমোজোমগুলো একটার থেকে আরেকটায় সরে যাচ্ছে, আর এখানে ক্রোমোজোম দ্বিধাবিভক্ত হচ্ছে, 2টো ক্রোমাটিডে। ক্লিয়ার হয়েছে? এবার যখনই হলো টেলোফেজ দশায় গিয়ে পুরো ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড হলো, তাহলে হ্যাপ্লয়েড হলে n ইজিক্যাল টু 2 আর 2
2n ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 1 হবে, কেন সি ভ্যালু এখানে প্রত্যেকটাতে একটা করে চলে এসছে সি ভ্যালু। এবার এই গ্যামেট, যেহেতু গ্যামেট 1, আমি বারবার বুঝি যে এখানে আবার একটা যদি গ্যামেট আসে তখন সি ভ্যালু 2 হয়ে যাবে, এনও 2n হয়ে যাবে, 2n হয়ে যাবে। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স বোঝানোর জন্য তোমার যেটা আছে এনসিআরটিতে, তার সঙ্গে সার্টেন ব্রোভারি, এই ডায়াগ্রামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট বলেই আমি দিয়েছি। সার্টেন অ্যান্ড ব্রোভারি পোস্টুলেটেড ইন্ডিপেন্ডেন্টলি ইন 1900 দ্য ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স। The theory states that genetic information is carried by the genes that a part of chromosome. তাহলে যে ইনফরমেশনটা নিয়ে যাচ্ছে জিন, তাকে বহন করে নিয়ে যাচ্ছে কে? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের কাজ হচ্ছে বহন করে নিয়ে যাওয়া, ক্যারিয়ার। আসল কাজটা ঘটায় হচ্ছে জিন, কোথায় কি কাজ হবে না হবে। তাহলে বাহক, সেই জন্য বংশগতির ধারক এবং বাহক কাকে বলা হয়? ক্রোমোজোমকে বলা হয়। আর বংশগতির ক্যারেক্টার এক্সপ্রেশন হচ্ছে জিনকে বলা হয়। তাহলে মেন্ডেল ফ্যাক্টরস কি? এটা পেয়ারিং করছে, ক্রোমোজোমও পেয়ারিং করছে। মেন্ডেল ফ্যাক্টর বলতে জিন পেয়ারিং করছে, ক্রোমোজোমও পেয়ারিং করছে। সেগ্রিগেশন হচ্ছে জিন আলাদা হয়ে যাচ্ছে, ক্রোমোজোমও আলাদা হয়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট যে যার সঙ্গে হতে পারে, এখানেও ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হতে পারে। ডায়াগ্রামগুলো যদি ভালো করে লক্ষ্য করো, যে যার সঙ্গে যেতে পারছে, কিন্তু সবার সঙ্গে নয়। কিন্তু যার সঙ্গে বলতে মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট এককভাবে, মানে এটা কিন্তু এদিকেই যাবে, এটা কিন্তু কখনোই এদিকে যাবে না, অথবা এই সেটটা এদিকে যাবে, ওইদিকে যাবে না। এইখানেই হচ্ছে পার্থক্যটা জিনের সঙ্গে ক্রোমোজোমের। আর কোথাও কোনো পার্থক্য নেই, সামান্য একটু জায়গায়, যেটা এখানে বলা আছে। তোমার এনসিআরটিতে এইখানে ক্রোমোজোম কথাটা লেখা নেই, আর এখানে জিন কথাটা লেখা নেই। কিন্তু তলায় যে কথাটা লেখা ছিল সেটা আমি উড়িয়ে দিয়েছি। সেটা বলা হচ্ছে এ আর বি, দুটো স্টেটমেন্ট পড়ে বলো কোনটা ক্রোমোজোম সম্পর্কে বলা হয়েছে আর কোনটা জিন সম্পর্কে বলা হয়েছে। আমি তো লিখেই দিয়েছি, এবার তুমি কি ধরতে পারছো কোন স্টেটমেন্টটা জন্য বোঝা যাবে? কি বলছে? অকার্সিন পেয়ার, হ্যাঁ, এরাও জোড়ায় জোড়ায় থাকে, এরাও জোড়ায় জোড়ায় থাকে। কি বলছে? সেগ্রিগেট অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফরমেশন। গ্যামেট ফরমেশনের সময় সেগ্রিগেট করে সাচ দ্যাট অনলি ওয়ান অফ ইচ পেয়ার ইজ ট্রান্সমিটেড টু এ গ্যামেট। আর এখানে কি বলছে? সেগ্রিগেট অ্যাট গ্যামেট ফরমেশন অ্যান্ড অনলি ওয়ান অফ ইচ পেয়ার ইজ ট্রান্সমিটেড টু এ গ্যামেট। থার্ড লাইন কি বলছে? ইন্ডিপেন্ডেন্ট পেয়ার্স সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি ইচ আদার। আর এখানে বলছে ওয়ান পেয়ার সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি অফ আদার পেয়ার। দিস ইজ দ্য ভাইটাল। এইখানে কিন্তু পার্থক্যটা বোঝা যাচ্ছে। এখানে বলছে ইন্ডিপেন্ডেন্টলি সেগ্রিগেট হবে, মানে একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোম আলাদা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্টলি, কারো কিছু করবে না। আর এখানে কি বলছে? ওয়ান পেয়ার সেগ্রিগেটস ইন্ডিপেন্ডেন্টলি। এই যে এইখানে যে পেয়ারটা, এই পেয়ারটা সেগ্রিগেটস করবে ক্রোমোজোমের মধ্যেই আছে কিন্তু। তাহলে এই যে ক্রোমোজোমের মধ্যে সেগ্রিগেটস করবে পেয়ারটা, সেটা ইন্ডিপেন্ডেন্টলি করবে। তাহলে জিনটা হচ্ছে কি? ওয়ান পেয়ার সেগ্রিগেটস ইন্ডিপেন্ডেন্টলি অফ অ্যানাদার পেয়ার। নেক্সট, ডিউরিং অ্যানাফেজ অফ মেয়োসিস 1, two chromosome pairs can align at the metaphase plate independently each other. এগুলো আমরা জানি, এগুলো নতুন করে বলার কিছু নেই। টু আন্ডারস্ট্যান্ড দিস, কম্পেয়ার উইথ ক্রোমোজোম 4 ডিফারেন্ট কালার, লেফট অ্যান্ড রাইট কালামস। পরবর্তীতে আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে লেফট কালাম পসিবিলিটি 1 দেখাবে, অরেঞ্জ অ্যান্ড গ্রিন, একটু মনে রাখো, ইজ segregating টুগেদার। আর বাট ইন রাইট কালাম, ডান দিকের কালামটা আমি দেখাবো, পসিবিলিটি 2, যেখানে অরেঞ্জ ক্রোমোজোম ইজ সেগ্রিগেটিং উইথ রেড ক্রোমোজোম। কিছুই না, খুব নর্মাল জিনিসটাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, আর কিচ্ছু না। এইখানে এই যে বলা হচ্ছে যে এই যে অরেঞ্জ কালারের ক্রোমোজোমটা, এটা যাবে হচ্ছে এদিকে,
এই ইয়েলো কালারটা যাবে এদিকে, সঙ্গে রেড কালারটা যাবে, যেটা ওপাশে বললো গ্রিন কালারটা যাবে এইদিকে। এই কথাটা বললো পসিবিলিটি ওয়ানে। ঠিক এইখানে কি করলাম না, ক্রোমোজোমটা পাল্টে দিলাম। কোনটা? এই রেডটাকে এপাশে ছিল, এখানে নিয়ে আসলো। রেডটা চেঞ্জ, রেড আর গ্রিনটা চেঞ্জ হয়ে গেছে, আর কিচ্ছু না। ঠিক আছে, সেটাকেই বলা হয়েছে যে পসিবিলিটি কি, যদি ক্রোমোজোম চেঞ্জ হয়ে যায় তাহলে পসিবিলিটি এরকম চেঞ্জ হয়ে আসবে। কিচ্ছু নেই এর মধ্যে বোঝারও তেমন কিছু, এই ডায়াগ্রামটার মধ্যে যুক্তিকতাও কিছু নেই, কিন্তু তোমাকে পড়তে হবে, জানতে হবে। এর থেকে তুমি অনেক ভালো জানো, অনেক ভালো শিখেছো, অতএব তোমাকে এটা কিন্তু জানতে হবে, কারণ এখান থেকে লেবেল করে দিয়ে দেবে কোনটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরনো ওল্ড এনসিআরটিতে ছিল, সেখানে ক্যাপিটাল আর স্মল আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই নিয়ে আমরা রাউন্ড ইয়েলো একটা শিট নিয়েছিলাম, সেখান থেকে পসিবিলিটি ওয়ান, পসিবিলিটি টু, এইটাকে যদি আমরা দেখতে পাবো ঠিক এইভাবে হচ্ছে। ঠিক আছে, এটাও দেখে নেবে, মোস্ট ইজি জিনিস, না বোঝার কিচ্ছু নেই। যদি না বুঝতে পারো এটা পড়ার পরে, তাহলে আমার কিন্তু সন্দেহ থাকবে তুমি আগের চ্যাপ্টারের কথাগুলো বুঝেছিলে কিনা, মেয়োসিস সেল ডিভিশন বুঝেছো কিনা, সেটা কিন্তু বিরাট একটা কোশ্চেন মার্ক থাকবে। এটা অবশ্যই না বোঝার কিচ্ছু নেই, আমি পুরো নাম্বার দিয়ে করে দিয়েছি। নেক্সট, যেটা আউট অফ এনসিআরটি, ওয়াল্টার সাটন অ্যান্ড ব্রোবেরি ইন্ডিপেন্ডেন্টলি প্রপোজ দ্য ক্রোমোজোমাল থিওরি, আলাদাভাবে ক্রোমোজোমাল থিওরিটাকে প্রপোজ করেছিল। যেটি কি বলছে, সাটন অ্যান্ড ব্রোবেরি আর্জ দ্যাট pairing and separation of a pair of chromosomes would lead to segregation of a pair of factors। তাহলে কি বললো, যে যদি পেয়ার অফ ক্রোমোজোম যদি সেগ্রিগেট করে, তাহলে সেটা ফ্যাক্টরস অথবা গুণ অথবা জিনকেও করবে, অথবা গ্যামেটে আলাদা আলাদাভাবে যাবে। সার্টেন ইউনাইটেড দ্য নলেজ অফ ক্রোমোজোমাল সেগ্রিগেশন উইথ মেন্ডেলিয়ান প্রিন্সিপাল অ্যান্ড কল্ড দ্য ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। সার্টেন কী বলেছিল, ক্রোমোজোমাল থিওরিটাকে পরিষ্কার নলেজেবল করে বলে দিয়েছিল যে একদম ক্রোমোজোম সেগ্রিগেশন হয় মেন্ডেলিয়ান প্রিন্সিপালকে ফলো করেই হয়, মেন্ডেল কোনো রকম ভুল বলেনি সেই হিসাবে। সেই জন্য ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স সার্টেন কিন্তু এটা যুক্ত করেছিল। স্যালিয়েন্ট ফিচার্স, এটা কিন্তু এনসিআরটির বাইরে, এটা একটু পড়ার দরকার, না পড়লে তুমি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স বুঝতে পারবে না। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের কী বল, ফলোস কী আছে, স্যালিয়েন্ট ফিচার্স লাইক হেরিডিটেটস মানে ক্যারেক্টার, the chromosomes retain their number, structure, individuality throughout the life of organism, and from generation to generation the two neither get lost nor mixed up, they behave as unit. Clear? তাহলে বলা হচ্ছে যে হেরিডিটেটস এবং যে ক্রোমোজোম, এরা কিন্তু বংশ পরম্পরায় জেনারেশনগতভাবে যদি না মিউটেশন অন্য কিছু হয়, তবে ক্যারেক্টার সেম থাকবে, এভাবে বংশ পরম্পরায় যাবে। বোথ ক্রোমোজোম অ্যাজ ওয়েল অ্যাজ জিন অকার্স ইন পেয়ার ইন সোমাটিক অর ডিপ্লয়েড সেল। কেন হ্যাপ্লয়েড সেল হবে না? কারণ হ্যাপ্লয়েড সেলে সিঙ্গেল সেট থাকে, সেই জন্য। দ্য টু অ্যালিলস অফ এ পেয়ার, জিন পেয়ার, আর লোকেটেড অন হোমোলোগাস সাইট, তাহলে লোকাসে on homologous chromosome. Good, পড়ে এসছি আমরা। both chromosome as well as genes segregate at the time of gamete formation such that only one of each pair is transmitted to gamete. তাহলে কী হয় না, যখন এই মনে করো, তাহলে এখানে এ ছিল, এখানে তাহলে এ ছিল মনে করো একটা, আর এখানে মনে করো বি ছিল, এখানে একটা বি জিন ছিল। তাহলে এই যে যখন যখন এগুলো কিসের উপর আছে, তাহলে এর মধ্যে দুটো ডিএনএ আছে, তাহলে যখন ভাগ হয়ে যাবে তখন দুটো ভাগ হয়ে যাচ্ছে, কি দুটো অপত্য ক্রোমোজোম হয়ে যাচ্ছে। তো অপত্য ক্রোমোজোম যখন হয়ে যাবে, তাহলে অপত্য ক্রোমোজোম যখন আলাদা হয়ে গেল, তাহলে এখানে এ গেল, এখানে গেল ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ, আর এখানে ক্যাপিটাল এ স্মল বি। এই কথাটাই এখানে বলা হচ্ছে যে বিহেভিয়ার লাইক, but দুটো বিহেভিয়ার সেম। এ গ্যামেট কন্টেন্স অনলি ওয়ান ক্রোমোজোম অফ এ টাইপ অ্যান্ড অনলি ওয়ান অফ টু অ্যালিল। একই কথা, দুটো অ্যালিলের যে কোনো একটি, যে দুটো অ্যালিল ছিল তার গ্যামেটে চলে আসলো যে কোনো একটি।
দ্য পেয়ার্ড কন্ডিশন অফ বোথ ক্রোমোজোম অ্যাজ ওয়েল অ্যাজ মেন্ডেলিয়ান ফ্যাক্টর বলতে জিন, দ্যাট ইজ মেন্ডেলিয়ান ফ্যাক্টর ইজ রিস্টোর ফার্টিলাইজেশন। তাহলে এরা আবার রিস্টোর করবে কখন? এরা যখন আবার ফার্টিলাইজেশন হবে, আবার রিস্টোর হবে, সেই কথাই বলা হচ্ছে। দ্য হোমোলোগাস ক্রোমোজোম সাইনাপস ডিউরিং মিওসিস, সাইনাপস আমরা জানি মিওসিস হয়, কোন সময় হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। দেন সেপারেট অ্যান্ড সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি ইন্টু ডিফারেন্ট সেল হুইচ এস্টাবলিশ দ্য কোয়ান্টিটেটিভ বেসিস অফ সেগ্রিগেশন। তাহলে কোয়ালিটেটিভ না, গুণগত সংখ্যাগত মান, সেগ্রিগেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট অফ হেরিডিটি ফ্যাক্টর। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হিসাবে এবং সংখ্যাগতভাবে তারা পরবর্তী জেনারেশন যাবে, এটা কিন্তু ক্যারেক্টার্স। ড্রসোফিলা ম্যানোগাস্টার অ্যাজ এ ম্যাটেরিয়াল ফর এক্সপেরিমেন্টাল জেনেটিক্স। এই যে এবার আমরা এক্সপেরিমেন্টাল জেনেটিক্স মানে জেনেটিক্স বলতে কি আমরা বুঝে গেছি, এবার এক্সপেরিমেন্ট করব। এই এক্সপেরিমেন্ট করতে গেলে কতগুলো টুলস লাগে, লিভিং টুলস হিসেবে আমরা ড্রসোফিলা ম্যানোগাস্টারকে নিই ইনসেক্ট হিসেবে, গিনিপিককে নিতে পারি কেভিএফ পোস্টেলাস হিসাবে, আর বুফো মিলানোস্টিকটাসকেও নিতাম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইনসেক্ট হিসাবে ড্রসোফিলাকে নিই। অনেকগুলো বৈশিষ্ট্য আছে ড্রসোফিলার, যার জন্য আমরা একে এক্সপেরিমেন্টাল টুলস হিসাবে নিই। এ সম্পর্কে আমরা খুব কম বেশি জানি। ফলোইং দ্য সিনথেসিস অফ আইডিয়া, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ দ্য ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, থমাস হান্ট মর্গান। মনে রেখো নামটা, এই নামটা যেন কখনো ভুল না হয়। কার কথা বললাম? টমাস, মেনলি মর্গান নামে বিখ্যাত, অ্যান্ড হিজ কলিগস লিড টু দ্য ডিসকভারি দ্য বেসিস অফ দ্য ভেরিয়েশন দ্যাট সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রডিউস। তাহলে এই যে কথাটা বললেন, যে কি বললেন না, সেক্সুয়াল রিপ্রোডাকশন যার ফলে ভেরিয়েশন আছে, আমরা অনেক আগেই এগুলো পড়েছি। মর্গান ওয়ার্ক উইথ টিনি, মানে খুব সূক্ষ্ম টিনি ফ্রুট ফ্লাইটস, ফলের মাছি, ড্রসোফিলা ম্যানোগাস্টার। পরবর্তী পেজে আমরা ডায়াগ্রাম দেখব, হুইচ ওয়ার ফাউন্ড সুইটেবল ফর দ্য স্টাডি। ঠিক আছে।